হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করব বৃত্তি পরীক্ষা 2023-এ বাংলায় যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেই কোশ্চেন পেপারটা এই ভিডিওতে আমরা সলভ করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। কেমন লাগছে ভিডিও জানিও। আলোচনাটা শুরু করা যাক। বৃত্তি পরীক্ষা তোমাদের হবে 100 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর কি বলছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর করে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 32 নম্বর থাকবে। একের ক বলছে, ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? লেখককে। জ্যোতির মায়ের নাম কি? মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? জ্যোতির নমামার নাম কি? কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? জ্যোতির আসল নাম কি? বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, নাম্বারও প্রতিটা কোশ্চেনের এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তো আমরা একটা একটা করে উত্তর সমাধান করব। প্রথমেই বলেছে যে উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? তাহলে উদ্ধৃত অংশটি বাঘাযতীন রচনার অংশ। লেখককে, লেখক হলেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরে বলেছে জ্যোতির মায়ের নাম কি? উত্তর হবে জ্যোতির মায়ের নাম শরৎ শশী। তারপরে বলেছে মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? এটা হবে মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। নেক্সট আছে জ্যোতির নমামার নাম কি? জ্যোতির নমামার নাম হলো অনাথ। কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? উত্তর হবে কুস্তির আখড়ায় গটিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তালিম দিত। তারপরে বলেছে জ্যোতির আসল নাম কি? জ্যোতির আসল নাম হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন বলছে, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই কোন রচনার অংশ? লেখককে। নৌকায় কী কী রান্না হয়েছিল? ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়েছিল? তারপর বলছে ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? তাহলে প্রথম প্রশ্নের উত্তর কোন রচনার অংশ? তাহলে উদ্ধৃত অংশটি আমার মায়ের বাপের বাড়ি রচনার অংশ। লেখক হলেন রানীচন্দ্র। নৌকায় কী কী রান্না হয়েছিল? নৌকায় আগের দিন রান্না হয়েছিল লুচি ও আলুর তরকারি, এবং পরের দিন রান্না হয়েছিল ভাত ও মাছের ঝোল। ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? না, ধলেশ্বরীর ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে। ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? উত্তর কি লিখবো দেখো, ধলেশ্বরী নদী তালে বেতালে চলে, চলার তাল ঠিক রাখতে পারে না, তার ঢেউয়ের ধাক্কা এলোপাতারি, এই কারণেই ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়। পরের প্রশ্ন দেখো কি বলেছে, আমি নিজেও বোতকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তাকে। উদ্ধৃত অংশটির বক্তা হলেন লেখক নিজেই। কার লেখা? উদ্ধৃত অংশটি অমরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। কোন রচনার অংশ? আমাজনের জঙ্গলের রচনার অংশ। বোতকে। বোতো হলো অ্যামাজনের দেবতা, অর্থাৎ আমাজনের রক্ষাকর্তা। তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি? উত্তর হবে বোতো সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি হলো যে বোতো আমাজনের বিপদ আপদ থেকে মানুষদেরকে রক্ষা করে। জলের তলায় তার মস্ত শহর, সেখানে তার জলের তলায় তার বিশাল প্রাসাদ। তারপরে বলছে বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। উত্তর কি হবে দেখো, উত্তর আমরা কি বলতে পারি? উত্তর আমরা বলতে পারি যে বোতো 3-4 হাত লম্বা একটা প্রাণী, তার নাক বা ঠোঁট খুব সরু, তারপরে লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত মাথা, এবং এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে হচ্ছে বড়। লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে গিয়ে দুদিকে ভাগ হয়ে গেছে, আর গায়ের রং গোলাপি। এবার প্রশ্ন বলছে, এবার ফেরবার পালা। কার লেখা? কোন রচনার অংশ? বক্তাকে। তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? ফেরবার পথে কী কী বিপদ ঘটেছিল? শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করলো? তাহলে কার লেখা এটা কি বলবো আমরা? উদ্ধৃত অংশটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় রচিত দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ। বক্তাকে। উদ্ধৃত অংশটির বক্তা হলেন ক্যাপ্টেন স্কট। তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? তার পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। ফেরবার পথে কী কী বিপদ ঘটেছিল? তাহলে ফেরবার পথে দক্ষিণ মেরু থেকে, উত্তর বলবো যেটা, দক্ষিণ মেরু থেকে ফেরার পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে তাদের থাকে। হাওয়ার বদলে সেখানে বইছিল হচ্ছে জমাট বাঁধা বরফের কণা। দিনের পর দিন কিছুই দেখা যাচ্ছিল না, শুধু বরফের বৃষ্টি হচ্ছিল। সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছিল। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে। তারপরে বলেছে শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করেছিল? উত্তর হবে শুভ্র তুষার ইভান্সের মৃতদেহের ওপর কবর রচনা করেছিল। নেক্সট কোশ্চেন বলেছে, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে।
কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? উত্তর দেখো, এটা উত্তর হবে যে লেখক ছোট পিসিমা ও ছোট পিসিমার 4 ছেলে মেয়েদের নিয়ে দল গঠন করা হয়েছিল। ছোট পিসিমার বাড়ি যেতে কোন বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয়? উত্তর হবে ছোট পিসিমার বাড়ি যেতে অশ্বিনী কুমার দত্তের গ্রাম পেরোতে হয়। তার পরিচয় দাও। অর্থাৎ হচ্ছে অশ্বিনী কুমার দত্তের পরিচয় দিতে বলেছে। এটা লিখব আমরা যে অশ্বিনী কুমার দত্তের জন্মস্থান হচ্ছে বরিশাল জেলার বাটানগর গ্রামে। তিনি পেশায় ছিলেন শিক্ষক, বহু ভাষাবিদ, সুপণ্ডিত। তিনি বরিশালের রানী নামে পরিচিত ছিলেন। তারপরে বলতে পারি ব্যক্তিগত জীবনে অশ্বিনী কুমার দত্ত সমাজসেবা ও দেশসেবামূলক কার্যের সঙ্গে যুক্ত ছিলেন। এবার বলেছে ছোট পিসিমার কেমন প্রকৃতির মানুষ ছিলেন? আর সেজ পিসিমার গ্রামের নাম কি? ছোট পিসিমার প্রকৃত কেমন মানুষ ছিলেন? ছোট পিসিমার প্রাণশক্তি ছিল প্রচুর। তিনি দিনে খলখল করে কাজ করতেন এবং রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দিতেন। চোর ডাকাত প্রতিবেশী সন্তানেরা কেউ তার সঙ্গে আর কি এঁটে ওঠে না। সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম হচ্ছে চন্দ্রহার। 2 নম্বর চলে আসছি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর করে 4টে প্রশ্নের উত্তর করতে হবে, 16 নম্বর আছে। মানুষ হইতে হবে মানুষ যখন কবিকে, তিনি কোন বিখ্যাত কবির মা? তাহলে কবি হচ্ছেন আদর্শ ছেলে কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কবি হচ্ছেন কুসুম কুমারী দাস। তিনি কোন বিখ্যাত কবির মা? কবি জীবনানন্দ দাশের মা তিনি। এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেছেন? উত্তর আমরা বলতে পারি যে কবি আমাদের দেশের ছেলেদের কাছে এই প্রত্যাশা করেছেন যে তারা কথায় বড় না হয়ে কাজে বড় হবে এবং দেশ ও দেশের সেবা করবে। হাসি মুখে তেজ ও বলের দ্বারা মানুষের ওঠাসে পণ করবে। তারা বিপদ দেখে ভয় না পেয়ে এগিয়ে যাবে। কঠোর পরিশ্রম করে মুখে হাসি রেখে দেশের কল্যাণ সাধন করবে। এটাই বলতে পারি। চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পরের কোশ্চেন, কবিকে উদ্ধৃত অংশটি, কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। কে দূরপাল্লা দেয়? 3 জন মাঝি দূরপাল্লা দেয়। চৌপাশ শব্দের অর্থ কী? চৌপাশ শব্দের অর্থ হচ্ছে 4 প্রহর, অর্থাৎ সমস্ত দিন বা সমস্ত রাত্রি। নৌকাতে কতজন মাঝি ছিল? নৌকাতে 3 জন মাঝি ছিল। নেক্সট বলেছে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই। কবিতার কবিকে? কবি জসিমউদ্দিন। তারপর কারা কেন এই প্রার্থনা করেছে? উত্তর বলবো যে মানুষ ঈশ্বর বা আল্লাহর কাছে একটু বৃষ্টি বা জলের জন্য এই প্রার্থনা করেছে। কারণ হচ্ছে প্রখর রোদে জলের অভাবে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। ভাতের অভাবে মানুষ ঘরে বসে কাঁদছিল। গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। খালবিল নদী জলের অভাবে ফেটে যাচ্ছে। পাখিরা জলের অভাবে কেঁদে মরছে। ফুলের কড়িগুলো শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। এবার দেখো পরের প্রশ্ন, অগণে নাওখানি বায়ু। নে শব্দের অর্থ কী? উদ্ধৃত অংশে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খরবায়ু বায়ুবেগে কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে নে শব্দের অর্থ হলো মাঝি। কোন অবস্থায় নাওখানি বাওয়া হয়েছে? উত্তর বলবো চারিদিক অন্ধকারে ঢেকে গেছে, খুব জোরে হাওয়া চলছে, এমন পরিস্থিতিতে নাওখানি বাওয়া হচ্ছে। কবি নেকে কি নির্দেশ দিয়েছেন? উত্তর হবে কবি নেকে অর্থাৎ মাঝিকে ভীত না হয়ে শক্ত হাতে হাল ধরার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন? উত্তর হবে তিনি নিজে নৌকাটির পাল তুলে দেবেন বলে জানাচ্ছেন, পাল তুলে ধরবেন বলে জানাচ্ছেন। পরের প্রশ্ন বলছে যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার। কবিকে কোন রচনার অংশ? তাহলে কবি প্রেমেন্দ্র মিত্র। কোন রচনার অংশ? মালগাড়ি কবিতার অংশ। এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উদ্ধৃত অংশের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে মালগাড়ি হয়ে চলতে চান। কবি মালগাড়ি হয়ে চলতে চান, অর্থাৎ তিনি মালগাড়ি যেমন সারাদিন নিজের ইচ্ছের মতো যেখানে ইচ্ছে সেখানে যতদূর চলতে পারে, কোনো বাধা থাকবে না, কবির জীবনেও কবি সেইভাবেই চলার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন। 3 নম্বর বলছে কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থানখানি পূরণ করো। তো এটা দেখো বহুদিন ধরে কবিতার অংশ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কি লিখবো? বহুদিন ধরে বহু কোষ ঘুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। এবার দেখো 4-এর দাগে কি বলেছে? 4-এর ক বলেছে অর্থ লেখো, যে কোনো 6টা করতে বলেছে। প্রথমটা কি বলছে? রসদ। রসদ মানে কি? রসদ মানে হচ্ছে খাবার। আস্তানা মানে হচ্ছে থাকার জায়গা। আমন্ত্রণ মানে নিমন্ত্রণ। নীর মানে হচ্ছে জল।
খটকা মানে সন্দেহ, সাফ মানে পরিষ্কার, হোঁচট মানে হচ্ছে ঠক্কর। খ হচ্ছে বাক্য রচনা করো। গৌরব, বৃত্তি পাওয়াটা কোনো একটা গৌরবের বিষয়। এটা বলতে পারি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। ছিপছিপে, আমার ভাই চেহারাটা খুব ছিপছিপে। দিল খোলা মানে হচ্ছে মনটা খোলা আর কি। এটা বলতে পারি যে দিল খোলা মানুষের এখন বর্তমানে খুবই অভাব। অবসন্ন, অতিরিক্ত পরিশ্রম করলে শরীর অবসন্ন হয়ে পড়ে। গ নাম্বার বলছে বর্ণ বিশ্লেষণ করো, যে কোনো 3টে করতে বলেছে। 3 নাম্বার 3টে করতে হবে, 2 নাম্বার করে 6 নাম্বার। লাজুক, তাহলে কি বলবো? ল যুক্ত আ যোগ বর্গের জ যোগ রস্যু যোগ ক। তারপরে বলেছে ব্যস্ত, ব যুক্ত অন্তর্জ যোগ দন্তেশ্ব যোগ ত যোগ অ। তারপর হচ্ছে মোমবাতি, ম যোগ ও যোগ ম যোগ অ যোগ ব যোগ আ যোগ ত যোগ রহস্যই। তারপর কোরমা বলেছে, কোরমা কি বলবো? ক যুক্ত ও যোগ ম র যোগ ম যোগ আ। তারপর হচ্ছে বাগিচা, কি বলতো? ব যোগ আ গ যোগ হস্যই চ যোগ আ। তারপর হচ্ছে বিপরীত শব্দ বলছে ভয়, এটা কী হবে? সাহস। উষা কি বলবো? গোধূলি। স্বাধীন পরাধীন, দুরন্ত শান্ত, প্রকাণ্ড ক্ষুদ্র বলতে পারি, মৌন সরব বলতে পারি, ভালো খারাপ। তারপরে সন্ধি বিচ্ছেদ করো, হিমালয়। হিমযোগ আলয়। তারপরে আছে বনৌষধি, বনযোগ ঔষধি। তারপরে আছে রবীন্দ্র, রবিযোগ ইন্দ্র। নয়ন, নিয়োগ অন। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা। তারপরে বলেছে বিপরীত শব্দ লেখো। 4 গুণ 1 আছে, 1 নম্বর করে। গোয়ালিনী হচ্ছে গোয়ালা, সাহেব হবে মেম, জ্যাঠামশাই হচ্ছে জেঠিমা, সিংহিনী হবে সিংহ, ছেলে হবে মেয়ে। নেক্সট আছে গয়ের দাগে এক কথায় প্রকাশ করো। যে ফেরি করে বেলা কি বলবো তাকে? ফেরিওয়ালা। যিনি চিকিৎসা করেন চিকিৎসক। ভিজে মাটির গন্ধ, এটা হবে সোদা সোদা গন্ধ। তা বলেছে নতুন আবিষ্কারের জন্য যাত্রা, এটাকে বলে অভিযান। যে সব কিছু খায় তাকে বলে সর্বভুক। অন্যের ওপর নির্ভরশীল গাছ, একে বলা হয় পরজীবী। 6 দেখো, যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো 15টি বাক্যের মধ্যে। কি বলেছে? তোমার প্রিয় মনীষী, তোমার একটি পোষা প্রাণী, বাংলার শ্রেষ্ঠ উৎসব। এগুলো আমরা আমার যে রচনার প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা অবশ্যই রচনাগুলো দেখে দিয়ে লিখে নেবে। তাহলে এই ভিডিওটা কিন্তু আমরা সমস্ত 2023-এর কোশ্চেন পেপারটা আলোচনা করে ফেললাম। অবশ্যই তোমরা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।